where the mind is without fear and the head is held high, where knowledge is free. আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর অর্থনৈতিক ভূগোলের যে পার্ট, আমাদের তো দুটো পার্ট, ফিজিক্যাল জিওগ্রাফি আর ইকোনমিক জিওগ্রাফি, দুটোই আমাদের পড়তে হয়। সেই অর্থনৈতিক ভূগোলের এক গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের সিলেবাসে রয়েছে, পাঠ্যসূচিতে রয়েছে, সেটা হচ্ছে মৎস্য সম্পদ। এটা নিয়ে আজকের আমাদের ক্লাসের আলোচনা। মৎস্য সম্পদ কিভাবে আমরা সম্পদ হিসেবে ব্যবহার করি, কিভাবে আমাদের দৈনন্দিন অর্থনৈতিক জীবনে এই সম্পদটা অত্যন্ত কার্যকরী ভূমিকা গ্রহণ করেছে, এগুলো সব সম্পর্কে বিভিন্ন দেশে কিভাবে মৎস্য সম্পদ দেশের অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, দেশের সম্পদে বা সম্পদ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে, মৎস্য নীতি, এইসব বিষয় সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। চলে যাই আলোচ্য বিষয়ে। মৎস্য সম্পদ অর্থাৎ যাকে আমরা পাতি কথায় বলি মাছ, এই মাছের আবির্ভাব কবে হয়েছিল শুরুতেই আমরা একটু দেখে নিই। আজ থেকে প্রায় 57 থেকে, একদিন দুদিন নয়, আজ মানে টিল ডেট, আজকের যে দিনটা, আজ থেকে প্রায় 57 থেকে 28 কোটি বছর আগে, ভূগোলের তো বিভিন্ন যুগ আছে, সেই যুগ অনুযায়ী প্যালিওজোইক যুগে মাছের আবির্ভাব ও বিবর্তন অর্থাৎ বিভিন্ন বিবর্তন ঘটেছে বলে বিজ্ঞানীরা অনুমান করেন। তাই আমরা অনেক সময় এই মৎস্য সম্পদ বা মাছ, যাকে আমরা সাধারণ ভাষায় বলি মাছ, ইংরেজিতে বলি ফিশ, সেই জন্য আমরা অনেক সময় এই প্যালিওজোইক যে যুগটা, এই প্যালিওজোইক যুগকে মৎস্য যুগ বলে অভিহিত করে থাকি। তাহলে মৎস্য সম্পদ কিন্তু আজকের ঘটনা নয়, আজ থেকে প্রায় 57 থেকে 28 কোটি বছর আগে
প্যালিওজোইক যুগে মাছের, অর্থাৎ আমাদের পৃথিবীতে মাছের আবির্ভাব ও তার বিবর্তন, বিবর্তন মানে কি, একটা মাছ যে অবস্থায় সৃষ্টির প্রথমে ছিল সেই অবস্থা থেকে তার অবস্থানগত পরিবর্তন, বিভিন্ন ভৌগোলিক যুগের সঙ্গে পরিবেশের যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের সঙ্গে নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের মাধ্যমে নিজেকে টিকিয়ে রেখে তার বর্তমান রূপ সে গ্রহণ করেছে। তাই এই যুগটাকে আমরা, প্যালিওজোইক যুগকে, মৎস্য যুগ বলেও আমরা অভিহিত করে থাকি। মৎস্য সম্পদ গোটা বিশ্বের এক গুরুত্বপূর্ণ সম্পদ। কেন গুরুত্বপূর্ণ সম্পদ? কারণ বিশ্বে যত রকম বস্তু আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি সেখান থেকে আমরা বিভিন্ন প্রোটিন সংগ্রহ করি, তার মধ্যে সবচাইতে বেশি প্রোটিন পাই আমরা মৎস্য থেকে বা মাছ থেকে। এই যে মৎস্য সম্পদ, সেই মৎস্য থেকে আমরা সবচাইতে বেশি প্রোটিন সংগ্রহ করে থাকি। তাই বিশ্বে প্রধান প্রোটিন সরবরাহকারী খাদ্য হিসেবে মাছ কিন্তু গোটা বিশ্বে তার নিজের জায়গা দখল করে রেখেছে। তাহলে বুঝতে পারছি যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ, যে সম্পদ আমাদের প্রধান প্রোটিন সরবরাহকারী সম্পদ হিসেবে নিজের জায়গা দখল করে রেখেছে। মৎস্যকে কিন্তু আমরা আরও একটা কথা বলি, কি বলি? একে বলি আমরা আহরিত সম্পদ। মাছের আরেক নাম কিন্তু আহরিত সম্পদ। আহরিত মানে কি? আহরণ করা। কীরকম আহরণ করা? যে এটা যেমন একটা প্রকৃতিদত্ত সম্পদ, প্রকৃতি থেকে আমরা যেমন প্রাপ্ত হচ্ছি, ঠিক সেই রকম আমরা কিন্তু নানা রকম গবেষণা, জৈব প্রযুক্তি সব কিছু মিলিয়ে এই সম্পদটার কিন্তু অনেক উন্নতি সাধন করতে পারি। অর্থাৎ একে একটা উৎপাদন বৃদ্ধি ঘটিয়ে একটা অন্যতম মাত্রায় নিয়ে যেতে পারি। তাই আমরা এই সম্পদকে আহরিত সম্পদ বলেও কিন্তু অভিহিত করেছি। সম্পদের যে বিভিন্ন শ্রেণী বিভাগ, অর্থাৎ সমাজের বিভিন্ন স্তরের মানুষের যে বিভিন্ন কার্যাবলী বা তার যে প্রকৃতিগত রূপ, সেই অনুযায়ী আমরা মাছকে যেমন একদিক দিয়ে প্রাকৃতিক অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত করতে পারি, অপর দিক দিয়ে এটা কিন্তু একটা দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত। কীরকম? যেমন যখন প্রকৃতিতে আমরা মাছ সংগ্রহিত করছি তখন এটা প্রাথমিক সম্পদ, আবার এই সম্পদের মাধ্যমে বেশ কিছু মানুষ তার জীবিকা নির্বাহ করছে, তাহলে এটা কিন্তু আবার দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যেও কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যায়। এটা আমরা জানতে পেরেছি। সাধারণত পৃথিবীর নির্দিষ্ট কিছু জায়গা থেকে আমরা মৎস্য সংগ্রহ করি। যে জায়গা থেকে মৎস্য সংগ্রহিত করা হয় তাকে বলা হয় মৎস্যক্ষেত্র বা ফিশারিজ। কেমন? যেখান থেকে আমরা মাছ সংগ্রহ করি তাকে বলি আমরা মৎস্যক্ষেত্র বা ফিশারিজ। আর এই মৎস্য নিয়ে গবেষণা, আরও উন্নত মানের মৎস্যের উৎপাদন বৃদ্ধি করা, এই সমস্ত বিষয়গুলো গবেষণা করা, এই সমস্ত বিষয়গুলো যে বিষয়ের মধ্যে আলোচিত হয় বা যে বিষয়ের মাধ্যমে আমরা পড়াশোনা করি তাকে আমরা বলি পিসিকালচার বা মৎস্য বিজ্ঞান। বাংলায় যাকে বলা হয় মৎস্য বিজ্ঞান। অনেক জায়গাতেই কিন্তু এই মৎস্য বিজ্ঞান নিয়ে বিভিন্ন রকমভাবে আলোচনা করা হয়। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এবার দেখব যে মাছ আমরা কোথা থেকে সংগ্রহিত করি। এটা তোমাদেরকে কিন্তু বলার অপেক্ষা রাখে না, যে তোমরা নিজেরাও তোমাদের কমন সেন্সে জানো, সাধারণ যে নলেজ সে অনুযায়ী জানো যে মাছ হচ্ছে জলের সম্পদ, জলের শ্রেষ্ঠ সম্পদ। মাছ কি? মৎস্য হলো, মৎস্য কি সম্পদ? জলজ সম্পদ। কারণ মাছ কোথায় থাকে? জলে থাকে, তাই তো? পরে আমি আলোচনা করছি কোথায় কিভাবে কোন মাছ। আমরা যে অঞ্চলে বসবাস করি, সমতল অঞ্চলে, আমরা মূলত নদী, নালা, পুকুর, খাল, বিল এখান থেকেই মৎস্য সংগ্রহ করা লক্ষ্য করে থাকি। সেই জন্য মৎস্য হচ্ছে জলজ সম্পদ। সবচাইতে বেশি আমরা সারা পৃথিবীতে যদি 100% ধরি মৎস্য চাষ, তাহলে দেখব যে প্রায় 87%, 87% মৎস্য সংগ্রহিত হয় সমুদ্র থেকে। 87% প্রায় বর্তমান হিসেব অনুযায়ী। সেই জন্য আমরা মৎস্যকে কি বলি? আমরা মৎস্যকে বলি সমুদ্রের
শ্রেষ্ঠ সম্পদ। শ্রেষ্ঠ সম্পদ, সম্পদ কাকে বলে তোমরা জানো? আমি সেই বিষয়ে আর বিশদে যাচ্ছি না। সমুদ্রের শ্রেষ্ঠ সম্পদ বলা হয় মৎস্যকে, কারণ মাছ আমরা প্রচুর পরিমাণে মৎস্য সংগ্রহ করে থাকি। আমি শুরুতেই বলেছি যে মৎস্য হচ্ছে প্রাথমিক অর্থনৈতিক যেমন কর্মকাণ্ড, তেমনি এই বৃত্তি থেকে, অর্থাৎ এই মৎস্য সংগ্রহ করা, এই বৃত্তি থেকেই কিন্তু গড়ে উঠেছে তার পরবর্তী দ্বিতীয় কর্মকাণ্ড। বিভিন্ন মানুষ, পৃথিবীর বহু মানুষ এই মৎস্য সংগ্রহ কাজের সঙ্গে সংযুক্ত, সরাসরিও যেমন সংযুক্ত মৎস্য সংগ্রহের সঙ্গে, ঠিক সেই রকম মৎস্য সংরক্ষণ করা, তাকে পরিবহন করা, বাজারে নিয়ে যাওয়া। এমন অনেক মানুষ আছেন যারা মাছ ধরেন না কিন্তু বাজারে মাছ বিক্রি করছেন। এই যে দ্বিতীয় স্তরটা, পরবর্তী অর্থনৈতিক যে কর্মকাণ্ড, সেই কাণ্ডের সঙ্গে কিন্তু যুক্ত। ভারতবর্ষের মতো যে উন্নয়নশীল দেশগুলো, সেই উন্নয়নশীল দেশে, আমাদের দেশে, পরিষ্কার কথা, আমি ভারতবাসী, আমার দেশে এটা প্রাথমিক বৃত্তি। বহু মানুষ যারা মাছের বিভিন্ন কাজের সঙ্গে সংযুক্ত থেকে জীবিকা নির্বাহ করে থাকেন। এটা প্রাথমিক বৃত্তি হলেও বিভিন্ন উন্নত দেশ, ইউরোপ, আমেরিকা, এই সমস্ত যে উন্নত দেশ, সেই উন্নত দেশগুলোতে কিন্তু এটা দ্বিতীয় বা সহায়ক অর্থনৈতিক কাজ হিসেবে কিন্তু নিজের জায়গা দখল করে নিয়েছে। সুতরাং মৎস্য চাষ এবং মৎস্য শিকার, এই দুটোই কিন্তু হচ্ছে প্রথম স্তরের অর্থনৈতিক কাজ। কি বললাম? মৎস্য চাষ ও মৎস্য শিকার, এই দুটোই হচ্ছে কিন্তু প্রথম যে স্তর, সেই প্রথম স্তরের অর্থনৈতিক কাজ। বুঝতে পারলে? এই হলো কেন আমরা মৎস্যকে সম্পদ বলছি, কিভাবে এই কাজ আমরা করে থাকি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এটা প্রথম স্তরের অর্থনৈতিক কাজ, তবে এটাকে আমরা দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি, কারণ সরাসরি মৎস্য চাষের না করেও বহু মানুষ এই জীবিকার সঙ্গে কিন্তু সংযুক্ত। আমি যখন ধীরে ধীরে ডিটেলসে যাব তখন বুঝতে পারবে যে কিভাবে এই কাজটা দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ হিসেবে সংযুক্ত হয়েছে। এবার আমরা দেখব কিভাবে মাছ সংগ্রহ করা হয়। মাছ কিভাবে সংগ্রহিত করা হয়? আগেই বলেছি বিভিন্ন মৎস্যক্ষেত্র থেকে মৎস্য সংগ্রহিত করা হয়। মৎস্য সংগ্রহের প্রকারভেদ। মাছ জলজ সম্পদ। মাছ আমরা কোথা থেকে সংগ্রহিত করি? আমি শুরুতেই বললাম, জলাশয়, নদী, পুকুর, খাল, বিল, এবং বৃহৎ আকারে আমরা যেটা করি সেটা হচ্ছে সমুদ্র থেকে। তাহলে কেন মাছ আমরা সংগ্রহ করব? সংগ্রহের একটা উদ্দেশ্য থাকবে তো। এটাকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অবস্থান অনুসারে, অর্থাৎ আমি কোথা থেকে মাছটা সংগ্রহিত করছি। আরেকটা হচ্ছে উদ্দেশ্য অনুসারে। উদ্দেশ্য মানে আমি কেন, উদ্দেশ্য বা ব্যবহার যাই বলতে পারে, একই ব্যাপার। উদ্দেশ্য বা ব্যবহার অনুসারে, কেন, কিভাবে, কি প্রয়োজনে ব্যবহার করছি। অবস্থান অনুসারে, কোথায় অবস্থিত, কোন জায়গা থেকে সংগ্রহিত করব। প্রথমত হচ্ছে অভ্যন্তরীণ বা স্বাদু জলের মৎস্য শিকার। অভ্যন্তরীণ মানে কি? দেশের ভেতরে যা কিছু রয়েছে, খাল, বিল, নদী, হ্রদ, ঝিল, বড় দিঘি, পুকুর, ডোবা, যেখান থেকে হোক না কেন সেটা। আরেকটা হলো সামুদ্রিক বা লবণাক্ত যে জলভাগ রয়েছে, সামুদ্রিক বা লবণাক্ত জলের
মৎস্য শিকার সমুদ্র থেকে সংগ্রহিত করছি। সমুদ্রের জল নোনতা আমরা সবাই জানি, নদী, খাল, বিল, পুকুর এই জলগুলো মিঠে জল বা স্বাদু জল যাকে আমরা বলি পান করতে পারি। সমুদ্রের জল কিন্তু আমরা খেতে পারি না। এই সমুদ্রের জলটাকে আবার এই মৎস্য সংগ্রহটা আবার দুরকম। কীরকম? সমুদ্র অনেক রকম হয়। উপকূল সংলগ্ন যে অঞ্চলগুলো, একটা হচ্ছে উপকূলীয় মৎস্য শিকার, আরেকটা গভীর সমুদ্রের মৎস্য শিকার। আমি আর ডিটেলসে লিখলাম না। গভীর সমুদ্রের মৎস্য শিকার, সমুদ্রের ভেতরে গিয়ে যে মাছগুলো আমরা শিকার করছি। দ্বিতীয়ত চলে যাব কী উদ্দেশ্যে মৎস্য শিকার করছি, কেন করছি, কী প্রয়োজন, কিভাবে ব্যবহার করছি। দুটো ভিত্তিতে করা হয়। একটা হলো জীবিকা সত্তা ভিত্তিক, অর্থাৎ জীবনের বেঁচে থাকার জন্য আমাকে এই কাজটা করতেই হবে, আমার নিজের জীবনের স্বাচ্ছন্দ্য, সুখ, অর্থনৈতিক উন্নতি সমস্ত কিছু করার জন্য। আরেকটা হচ্ছে বাণিজ্যিক, অর্থাৎ ব্যবসার উদ্দেশ্যে যে কাজটা আমরা করব। মৎস্য সংগ্রহ করলাম, সেই মাছটা সংগ্রহ করে তাকে বাজারে পাঠানো, বিক্রি করা, বিভিন্ন দেশে যে সমস্ত কারণে আমি শুরুতেই বলেছি গোটা বিশ্বে মৎস্যের চাহিদা কিন্তু অপরিসীম চাহিদা। বিশ্বের প্রত্যেকটা দেশেই মৎস্যকে প্রধান প্রোটিন সরবরাহকারী খাদ্য হিসেবে আমরা গ্রহণ করি। প্রত্যেকটা দেশে, কিছু দেশে হয়তো নেই, সেটা সংখ্যায় কম, কিন্তু বেশিরভাগ দেশে এটা করা হয়ে থাকে। অভ্যন্তরীণ মৎস্য শিকার মূলত 25% মাছ শিকার করা হয়। এই অভ্যন্তরীণ পার্ট থেকে 25%। কী কী মাছ ধরি? রুই, কাতলা, মৃগেল, তারপরে হচ্ছে গিয়ে ট্রাউট, প্রধানত কার্প জাতীয় যে মাছ, সেই কার্প শ্রেণীর মাছদেরকে আমরা এখান থেকে সংগ্রহিত করি। আর সমুদ্র থেকে 75% মাছ সংগ্রহিত করা হয়। কি কি মাছ? বিভিন্ন রকম সামুদ্রিক মাছ আছে, স্যামন, হ্যাডক, কড, টুনা, সার্ডিন, হেরিং, নানা রকম সামুদ্রিক মাছ, সেগুলোকে আমরা সংগ্রহিত করে থাকি। এবার আমরা দেখব মাছ কোথা থেকে আমরা ধরব। কি দেখলাম আমরা? এখানে কি দেখলাম? সংগ্রহের প্রকারভেদ দেখলাম, কোথা থেকে কিভাবে সংগ্রহিত করছি সেইটা দেখলাম। এবার আমরা দেখব মাছ কোথা থেকে ধরা হয়, অর্থাৎ মৎস্য শিকার ক্ষেত্রগুলো কি কি। আমরা মাছে আছি, মাছেই থাকবো। আমরা দেখলাম কি কি পদ্ধতিতে সংগ্রহ করছি, কেন করছি, কি প্রয়োজনে করছি, সেগুলো আমরা জানলাম। আমরা দেখলাম 25% আমরা অভ্যন্তরীণ মৎস্য শিকার করছি, 75% আমরা সামুদ্রিক মৎস্য শিকার করছি। তার মানে এটা কিন্তু পরিষ্কার বুঝতে পারলাম যে সমুদ্র থেকে মাছ ধরার পরিমাণটা আমাদের বেশি। এবার আমরা দেখব মৎস্য শিকার ক্ষেত্র, কোথা থেকে মাছ ধরা হয়। মৎস্য জলজ সম্পদ, সমুদ্রের শ্রেষ্ঠ সম্পদ আমরা আলোচনা করেছি। তার মানে মাছ জল থেকে ধরবে, এবং জলের কোন কোন জায়গায়, সেই একই রকমভাবে অবস্থান অনুসারে, অর্থাৎ আমি যে জায়গা থেকে মাছটা ধরছি সেই জায়গাটা কীরকম, একই রকম, দুরকম, আগের মতোই। অভ্যন্তরীণ, যেটাকে আমরা বলছি স্বাদু বা মিঠে জলের মাছ। দ্বিতীয় হলো সামুদ্রিক, অর্থাৎ সমুদ্রের ভেতর থেকে সংগ্রহিত করা। অভ্যন্তরীণটা দুরকম, একটা হলো স্বাদু জল, একদমই স্বাদু জল, একদমই মিঠে জল যাকে বলবো, আর এটা হচ্ছে অল্প লবণাক্ত, অল্প নোনা জল, অল্প নোনা জল, সমুদ্রের মতো অত নোনতা নয়। ঠিক আছে, এই ভাগে ভাগ করলাম। এবার আমরা চলে যাব দ্বিতীয় পর্যায়ে, সমুদ্র জলের গভীরতা অনুসারে, অর্থাৎ জলটা কত গভীর। সমুদ্র জলের গভীরতা অনুসারে, কারণ সমুদ্র মানেই কিন্তু যে একটা বিস্তীর্ণ জলাভূমি, এটা আমরা সবাই জানি। যার কোনো জলাভূমি বলবো না, জলভাগ বলবো, যেটা শেষ সীমানা বলে কিছু নেই।
যতদূর তাকানো যায় শুধু জলই জল, জলই জল, জলই জল। তাহলে এটাতে গভীরতা অনুসারে কি হবে? আগের মতো উপকূল অঞ্চল, আর গভীর সমুদ্র, মহীসোপান মহীঢাল সংলগ্ন অঞ্চল, সেটা হচ্ছে উপকূলীয় অঞ্চল। তারপর চলে যায় গভীর সমুদ্র সমভূমি, অর্থাৎ অতল স্পর্শী জল, যাকে শেষ করা যায় না। সর্বশেষ হচ্ছে যে প্রকারটা আমরা যেটা দেখলাম, জীবিকা বা উদ্দেশ্য অনুসারে, আগের মতোই। অর্থাৎ তিন যা পদ্ধতিতে আমরা এখানে মূলত যে জিনিসটা দেখলাম, যে মৎস্য শিকার ক্ষেত্রগুলো হলো জীবিকা বা উদ্দেশ্য অনুসারে। কি উদ্দেশ্যে করছি? জীবিকা বা উদ্দেশ্য। জীবিকা সত্তা ভিত্তিক আর বাণিজ্যিক। এটা হলো বাণিজ্যিক। একটা কথা বলি, এই যে আমরা কোথায় বাস করি? আমরা ক্রান্তীয় অঞ্চলের অধিবাসী। আমাদের দেশে ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলের যে দেশগুলো, সেই দেশগুলোতে বেশিরভাগই কিন্তু জীবিকা সত্তা ভিত্তিক মৎস্য শিকার করা হয়ে থাকে, বেশিরভাগ জায়গাতেই। যেহেতু জনসংখ্যার আধিক্য বেশি, প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এই মৎস্য শিকারের সঙ্গে সংযুক্ত থেকে, বা মৎস্য শিকার বা মৎস্য সংগ্রহ বা মৎস্য সম্পদের সম্পর্কীয় নানা রকম কাজের সঙ্গে সংযুক্ত থেকে কিন্তু নিজেদের জীবিকা নির্বাহ করে থাকেন, এটা আমরা দেখেছি। তাহলে এই হলো আমাদের মৎস্য শিকার ক্ষেত্র। আমরা কোথা থেকে করব? স্বাদু জল, মানে নদী, হ্রদ, খাল, বিল, সেখান থেকে যে মাছগুলো পাচ্ছি, এখানে আমরা বড় কার্প শ্রেণীর মাছও পাই, আবার ছোট কার্প শ্রেণীর মাছও পেয়ে থাকি। অনেক সময় জিওল মাছ, যেমন কই, মাগুর, এদেরকে কি করা হয়? এদেরকে জল থেকে সংগ্রহিত করে কোনো একটা জায়গায় কোনো পাত্রের মধ্যে রেখে 2-1 দিন পরেও ব্যবহার করা যায়। কই, মাগুর, শিঙি, এরা জিওল মাছ, এরাও কিন্তু এই অভ্যন্তরীণ, যেটাকে আমি বললাম স্বাদু জলের মাছ, সেই স্বাদু জলের মাছের মধ্যে সংযুক্ত। অল্প নোনা জলের মাছ, মূলত নদী মোহনা সংলগ্ন যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোতে যখন কখনো কখনো জোয়ারের জল ওই খাঁড়ি দিয়ে বা খাল দিয়ে, সমুদ্র সংলগ্ন খাল দিয়ে নদীর ভেতরে প্রবেশ করে যায়। যেমন চিংড়ি, কাঁকড়া, হ্যাঁ, যাদেরকে আমরা ভেড়িতেও চাষ করতে দেখি, এই ধরনের মাছ কিন্তু আমরা মৎস্য শিকারীদের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে দেখেছি। আর জীবিকা সমুদ্র জলের যে লবণাক্ত বা গভীরতা, সেই অনুযায়ী তো বহু শ্রেণীর মাছ, এখানে এমনও অনেক মাছ আছে যে মাছগুলো হয়তো সারা বছর সমুদ্রে থাকে, যখন প্রজনন সময়, ডিম পাড়ার সময় এরা ওই সমুদ্র সংলগ্ন খাঁড়ি দিয়ে অভ্যন্তরীণ স্বাদু জলের বা মিঠে জলের নদীতে প্রবেশ করে। আবার এরকমও মাছ আছে সারা বছর হয়তো মিঠে জলে থাকে, প্রজননের সময় বা ডিম পাড়ার সময় এরা লবণাক্ত জলে চলে যায়। তাহলে এগুলো মাছের বিভিন্ন চরিত্র বা বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। তো সমুদ্র প্রধান মৎস্য শিকার ক্ষেত্র এটা আমরা জানি, এবং এখান থেকে আমরা কি দেখেছি? সার্ডিন, টুনা, হ্যাডক, কড, হ্যালিভার, হেরিং, ম্যাকারেল, নানা রকম মাছ, সামুদ্রিক মাছ সংগ্রহিত হয়, এটা আমরা দেখতে পেয়েছি। তো বাণিজ্যিকভাবে যেটা বললাম, যে বাণিজ্যিক উদ্দেশ্যে মৎস্য শিকার কেন্দ্র, এটা আমরা ম্যাক্সিমামটা লক্ষ্য করেছি নাতিশীতোষ্ণ যে জলবায়ু অঞ্চল, সেই জলবায়ু অঞ্চলে আমরা বাণিজ্যিকভাবে মৎস্য শিকার ক্ষেত্র গড়ে উঠতে দেখেছি। নাতিশীতোষ্ণ মানে কি? খুব বেশি গরম নয়, খুব বেশি ঠান্ডাও নয়। সাধারণত এই ধরনের জলবায়ুতে এখানে অগভীর, প্রশস্ত, চওড়া মহীসোপান, বিভিন্ন রকম যে মগ্নচড়া, যারা আমরা জানি গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া, জর্জেস ব্যাংক মগ্নচড়া, ডগার্স ব্যাংক মগ্নচড়া, এরকম মগ্নচড়া প্রচুর পরিমাণে রয়েছে। সেখানে কিন্তু এই ধরনের মৎস্যক্ষেত্রগুলো গড়ে উঠেছে। তো অন্তর্দেশীয়, অর্থাৎ দেশের মধ্যে যে মৎস্যক্ষেত্রগুলো গড়ে ওঠে, এর গড়ে ওঠার কারণ কি কি? অর্থাৎ কেন গড়ে ওঠে এই অন্তর্দেশীয় মৎস্যক্ষেত্রগুলো? মৎস্যক্ষেত্র গড়ে ওঠার তো কারণ আছে, আমি চাইলেই কিন্তু মৎস্যক্ষেত্র গড়ে তুলতে পারি না। আজকে বিক্ষিপ্তভাবে নদী, খাল, বিল, সেখান থেকে যে মাছগুলো সংগ্রহিত করি, হয়তো দৈনন্দিন খাদ্য চাহিদা মেটানো বা প্রাথমিক জীবিকা
নির্বাহ করার জন্য ঠিক আছে, কিন্তু অন্তর্দেশীয় মৎস্যক্ষেত্র গড়ে ওঠার কারণগুলো কি কি? দুটো কারণ আছে। অন্তর্দেশীয় মৎস্যক্ষেত্র গড়ে ওঠার কারণ, অনেক রকম কারণ আছে। প্রাকৃতিক কারণটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। দুটো কারণ হচ্ছে মুখ্যত। প্রাকৃতিক মানে যেগুলো আমরা প্রকৃতি থেকেই পেতে পারি, প্রকৃতির জিনিসগুলোকে কাজে লাগিয়ে পেতে পারি, যেমন জলাশয়। জলাশয়ের জন্য কিন্তু আমাকে নতুন করে কোনো কিছু খনন করতে হবে না, হয়তো কৃত্রিমভাবে একটা দুটো হ্রদ খনন করা যেতেই পারে, কিন্তু জলাশয় প্রথমত হচ্ছে জলাশয়ের প্রাচুর্য, প্রচুর জলাশয় থাকতে হবে। প্রাচুর্য সুবিধা হয় মাছ সংগ্রহ করতে। দ্বিতীয়ত হচ্ছে জলের গভীরতা। অল্প একটু জল, সেখানে মাছ ছেড়ে দিলাম তা কিন্তু হবে না, একটা অত্যাবশ্যকীয় গভীরতা প্রয়োজন। কত গভীরতা প্রয়োজন? 3 থেকে 6 মিটার পর্যন্ত গভীর হতে হবে। এটা কিন্তু আবশ্যিক, না হলে কোনোভাবেই মৎস্য শিকার বা মৎস্য ক্ষেত্র গড়ে তোলা যাবে না। তৃতীয়ত জলের রং। তোমাদের হয়তো মনে হতে পারে জলের কি রং আছে? না, জলের নিজস্ব কোনো রং হয় না। জলের মধ্যে ফাইটোপ্ল্যাঙ্কটন যুক্ত সবুজ যে জল, সেই সবুজ রঙের জলে মৎস্য শিকারের বা মৎস্য শিকার ক্ষেত্র গড়ে তোলার জন্য অত্যন্ত উপযোগী। তারপর যে জলাশয়ে মৎস্য শিকারটা গড়ে উঠবে, সেই জলাশয়ের মৃত্তিকা, অর্থাৎ অভ্যন্তরস্থ মৃত্তিকা, ভেতরে যে মাটি আছে সেই মাটিটা কীরকম? পর্যাপ্ত সূর্যালোক, পর্যাপ্ত সূর্যালোক, আলোর প্রয়োজন। আলো না হলে পরে কিন্তু মাছ তার খাবার তৈরি করেন। প্লাঙ্কটন মাছের অত্যন্ত প্রিয় খাদ্য। ষষ্ঠত পর্যাপ্ত বৃষ্টিপাত, মানে কোনো সময় যেন জলাশয়ে জলের ঘাটতি না হয়। এগুলো হলো প্রাকৃতিক কারণ। এই সমস্ত কারণ থাকলে অন্তর্দেশীয় মৎস্যক্ষেত্র গড়ে তোলার সুবিধা হয়। এবার আমরা দেখব অর্থনৈতিক কারণ। মাছ তো ধরবো, তার অর্থনৈতিক বিশ্লেষণটাও কিন্তু করতে হবে। কেন? যেহেতু আমরা সম্পদ নিয়ে আলোচনা করছি। আর্থসামাজিক, কি কি? প্রথমেই হচ্ছে বাজার। মাছ তো ধরা হলো, মাছ খুব দ্রুত পচনশীল বস্তু, একে যদি খুব দ্রুত বাজারে নিয়ে না যাওয়া হয়, আমি মাছ উৎপাদন শিকার করলাম, মৎস্য সংগ্রহ করলাম, সেই মাছটাকে যদি আমি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে না পারি, তাহলে আর কী লাভ? এর মিডিয়েটর হচ্ছে বাজার। বাজার দরকার। দ্বিতীয় হলো আমি কিভাবে বাজারে পৌঁছাবো? গাড়ির মাধ্যমে। তাহলে তাকে কি বলবো? দ্রুত পরিবহন। দ্রুত যেন বাজারে, মৎস্যক্ষেত্র থেকে দ্রুত যেন বাজারে পৌঁছে দেওয়া যায়। তৃতীয়ত হচ্ছে দক্ষ মৎস্যজীবী। মাছ ধরবেন, তাকে দক্ষতাপূর্ণ হতে হবে। এছাড়াও আরও অন্যান্য, এগুলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো ছাড়াও অত্যাধুনিক প্রযুক্তি, মৎস্য ধরার জন্য আধুনিক ট্রলার, বিভিন্ন কলার রেডিয়েশন যে সিস্টেমগুলো চালু হয়েছে, স্যাটেলাইটের সাহায্যে কাজে লাগানো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এর অন্তর্ভুক্ত। সুতরাং আমরা কি দেখতে পেলাম? যে অন্তর্দেশীয় মৎস্যক্ষেত্র গড়ে তোলার জন্য কিন্তু প্রাকৃতিক এবং আর্থসামাজিক কারণ দুটোই গুরুত্বপূর্ণ। এখন আমি একটা কথা বলেছি যে নাতিশীতোষ্ণ অঞ্চলে মৎস্য শিকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রান্তীয় অঞ্চল ঘন বসতিপূর্ণ হওয়া সত্ত্বেও, জলভাগ থাকা সত্ত্বেও, এখানে কিন্তু সেভাবে মৎস্য সংগ্রহ গড়ে ওঠেনি, মৎস্য শিকার ক্ষেত্র গড়ে ওঠেনি। অথচ নাতিশীতোষ্ণ অঞ্চলে গড়ে উঠেছে। কেন গড়ে উঠেছে একটু আলোচনা করলেই বুঝতে পারা যাবে। সেটা হচ্ছে
এখানকার যে প্রাকৃতিক অবস্থান, সমুদ্র সংলগ্ন যে উপকূল অঞ্চল, সেই অগভীর এবং প্রশস্ত মহীসোপান, ফলে অনেক দূর পর্যন্ত মৎস্য সংগ্রহ করার জন্য সহজেই যাওয়া যায়। দ্বিতীয়ত হলো বিভিন্ন মগ্নচড়া রয়েছে এখানে, ডগার্স ব্যাংক, গ্র্যান্ড ব্যাংক, যেটা আমি একটু আগে বললাম, এই সমস্ত মগ্নচড়াগুলো রয়েছে। তৃতীয়ত প্লাঙ্কটনের প্রাচুর্য, মৎস্যের সবচেয়ে প্রিয় খাদ্য হলো প্লাঙ্কটন, সামুদ্রিক শ্যাওলা, এগুলো প্রচুর পরিমাণে এখানে হয়। উষ্ণ এবং শীতল সামুদ্রিক স্রোতের মিলনস্থল এই নাতিশীতোষ্ণ অঞ্চলে আমরা লক্ষ্য করে থাকি। জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির, ফলে মাছ যেহেতু দ্রুত পচনশীল বস্তু, জলবায়ুটা অত গরম না হওয়ার জন্য, যেটা আমাদের ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলের একটা কিন্তু সমস্যা, আমাদের এখানে গরমটা বেশি, মাছ দ্রুত পচে যায়, ওখানে কিন্তু সেটা হয় না, সেটা একটা সুবিধে। আর হচ্ছে আবহাওয়া শান্ত, উপকূল অঞ্চল ভগ্ন হওয়ায় খুব সহজেই অনেক দূর পর্যন্ত মাছ ধরার যে ট্রলার বা জাহাজ সেগুলো যেতে পারে। অরণ্যের উপস্থিতি বৃষ্টিপাতের সহায়তা করেছে, এই কারণগুলো কিন্তু দেখেছি। অর্থনৈতিক কারণ কি কি? চাহিদা এবং বাজার, প্রচুর চাহিদা আছে, বাজারও বড়, শ্রমিকের সরবরাহের কোনো সমস্যা হয় না, মৎস্য সংগ্রহ করা বা মৎস্য সংগ্রহ করার পর সেগুলোকে নিয়ে যাওয়া, সংরক্ষিত উপযুক্ত হিমায়িত করা, সংরক্ষণ করার ব্যবস্থা, তার জন্য পরিবহন রাখার জন্য হিমঘর, মূলধন এবং কারিগরি সুবিধা আমরা দেখতে পাই। এবার মাছ কি? মাছ হলো সবচাইতে যেটা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে এটা একটা অনুষ্ণ শোণিত মেরুদণ্ডী প্রাণী। কি বললাম? মৎস্য হলো অনুষ্ণ শোণিত মেরুদণ্ডী প্রাণী, যেটা জৈব এবং পুনর্ভব সম্পদ। মৎস্য অনুষ্ণ শোণিত মেরুদণ্ডী প্রাণী, সেই সঙ্গে জৈব এবং পুনর্ভব সম্পদ। কেন? আমরা মৎস্যকে সৃষ্টি করতে পারবো, মাছ লাগিয়ে গবেষণা করে উন্নত মাছের যে চাষ মানে করা আর কি, যেটা আমি বলেছি, এই যে পিসিকালচার শুরুতেই বললাম, বিভিন্ন মৎস্য বিজ্ঞান গবেষণা, এই সমস্ত কাজগুলো করা হয়। মাছের যে প্রকারভেদ, অর্থাৎ মাছ কয় রকম, মাছের প্রকারভেদ, আমরা তো মৎস্যক্ষেত্র পড়লাম, মৎস্যক্ষেত্র গড়ে ওঠার কথা বললাম, সবই বললাম। এবার দেখব মৎস্যের প্রকারভেদ, মাছ কয় রকম। মৎস্যের প্রকার ভেদ, আমরা আমাদের যে মৎস্য সম্পদ সেটাকে পর্যালোচনা করে আমরা মূলত যেটা দেখেছি সেটা হচ্ছে মাছ কিন্তু 3 রকম মাছই আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করে থাকি। মিষ্টি বা স্বাদু জলের মাছ, মিষ্টি বা স্বাদু জলের মৎস্য, যে সমস্ত মাছগুলোকে আমরা নদ, নদী, খাল, বিল, পুকুর, বড় জলাশয় সেখান থেকে সংগ্রহ করি। কার্প শ্রেণীর মাছ, যেটা বললাম, রুই, কাতলা, মৃগেল, তারপর হচ্ছে এরা হচ্ছে কালবোস, এরা হলো বড় কার্প শ্রেণীর মাছ। আবার বাটা, সরপুঁটি, তারপর হচ্ছে সাধারণ পুঁটি, এরা হলো ছোট কার্প শ্রেণীর মাছ। এদেরকে কোথায় পাই? জলাশয়ে পাই, বড় জলাশয়, খাল, বিল, দিঘি, পুকুর, এই সমস্ত জায়গা থেকে আমরা এদেরকে সংগ্রহিত করি। মাছ এবং তার সমগ্র জীবনচক্র কিন্তু এই জলাশয়ের মধ্যেই আবদ্ধিত হয়ে থাকে। দ্বিতীয় হলো ছোট জলাশয়ের মাছ, ছোট ছোট হয়তো জায়গা, যেমন জিওল মাছ, কই, মাগুর, খাল, ছোট হয়তো পোনা, পুকুর ছোটোখাটো আছে আশেপাশে, সেখান থেকে সংগ্রহিত করি, এটা জিওল মাছ। শোল, শিঙি, ল্যাটা, মাগুর, এরা হচ্ছে ছোট জলাশয়ের মাছ। লাস্ট হলো নদীর মাছ। ক্রান্তীয় অঞ্চলে অসংখ্য নদ নদী আছে, সেই নদী থেকে বহু মাছ সংগ্রহিত করি, ইলিশ মাছ, চিতল মাছ, ফলুই মাছ, বোয়াল মাছ প্রভৃতি। এগুলো আমরা কি বললাম? এগুলো আমরা বললাম মিষ্টি বা স্বাদু জলের মাছ। দ্বিতীয় হলো লবণাক্ত বা সামুদ্রিক জলের মৎস্য। সমুদ্রের জলে দেখতে পাওয়া যায়, আমি শুরুতেই বলেছি
যে আমাদের 75% মাছ কিন্তু আমরা সমুদ্র জল থেকে সংগ্রহিত করে থাকি। এই মাছটা আবার দুরকম, পিলেজিক মাছ আর ডেমার্শাল মাছ। কি কি? পিলেজিক আর ডেমার্শাল। পিলেজিক মাছরা নানা ধরনের মাছ সমুদ্র জলে থাকে, তবে অবস্থান অনুসারে আমরা এই ভাগে ভাগ করেছি এদেরকে পিলেজিক বা ডেমার্শাল। সমুদ্রের যে ওপর, গভীর সমুদ্র নয়, জলের ওপরে এই মাছগুলো অবস্থান করে। এরা ঝাঁকে ঝাঁকে একসাথে একসঙ্গে ঘুরে বেড়ায়। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এদের বিচরণ ক্ষেত্রও কিন্তু পরিবর্তিত হয়ে যায়। এদেরকে আমরা বলি পিলেজিক মাছ। সাধারণত আমরা যে ভাসা জাল বা ড্রিফট নেট, তার সাহায্যে এই মাছকে আমরা ধরি। সবচাইতে বড় পিলেজিক মাছ হলো হেরিং মাছ। এদের দৈর্ঘ্য 20 থেকে 35 সেন্টিমিটার পর্যন্ত হয়। এছাড়াও ম্যাকারেল প্রায় 40 সেন্টিমিটারের, তারপরে ব্রিজলিং, মেনহ্যাটন, অ্যানকভিস, নানা রকম মাছ কিন্তু এখানে রয়েছে। দ্বিতীয় হলো ডেমার্শাল মাছ। এরা কিন্তু গভীর জলের মাছ। এরা সমুদ্রের অত ওপরে থাকে না, প্রায় 40 মিটার গভীরতা পর্যন্ত এদের অবস্থান। আর কড উল্লেখযোগ্য মাছ। কড, হ্যালিব্যাট, হ্যাডক, টুনা, এরা হলো এর প্রকৃষ্ট উদাহরণ। এছাড়াও আরেক শ্রেণীর মাছ দেখতে পাই, যাদেরকে আমরা বলি উভয় জলের মাছ, অর্থাৎ লবণাক্ত জলেও থাকে, মিঠে জলেও থাকে, বসবাসের স্থান অনুযায়ী। এদেরকে আমরা বলেছি অ্যানাড্রোমাস মাছ। কি করে? দুরকম, অ্যানাড্রোমাস আর ক্যাটাড্রোমাস, উভয় জলের মাছ। অ্যানাড্রোমাস আর ক্যাটাড্রোমাস। আমি একটু আগে বললাম যে কিছু মাছ আছে যারা সারা বছর লবণাক্ত জলে থাকে, ডিম পাড়ার সময় চলে আসে মোহনা সংলগ্ন খাঁড়ির মাধ্যমে মিঠে জলে। এদেরকে বলবো আমরা অ্যানাড্রোমাস মাছ। যেমন ইলিশ হচ্ছে প্রকৃষ্ট উদাহরণ। ক্যাটাড্রোমাস মাছ সারা বছর মিঠে জলে থাকবে, যখন ডিম পারবে তখন চলে যাবে নোনা জলে। তাদেরকে আমরা বলবো ক্যাটাড্রোমাস মাছ, যেমন ইল মাছ। ঠিক আছে? তো এই মাছগুলোকে আমরা বিভিন্ন পদ্ধতিতে ধরে থাকি। ভাসা জাল, টানা জাল, কালার সাউন্ড ইকোসিস্টেম, বেড়া জাল, বড়শি পদ্ধতি। গ্রামে গঞ্জে দেখবে বড়শি দিয়ে গেঁথে মাছ তোলা হয়। কালার নেট, এগুলো আমি আগে আলোচনা করেছি। স্যাটেলাইট ইমেজিং, বিভিন্ন রকমভাবে সারা পৃথিবীতে বিভিন্ন সমুদ্র উপকূল অঞ্চলে 19টা ক্ষেত্র থেকে আমরা মাছ সংগ্রহিত করি। বিভিন্ন দেশের উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূল, উত্তর পূর্ব ভারত মহাসাগরীয় উপকূল, বিভিন্ন জায়গা আছে, সেখান থেকে আমরা সংগ্রহিত করি। আমাদের ভারতবর্ষও কিন্তু বিভিন্ন জায়গায় পুকুর, হ্রদ, নদী, নালা, সেই সমস্ত জায়গা থেকে মাছ সংগ্রহ করা হয়। জাপান, আমাদের সিলেবাস অনুযায়ী 3টে দেশ পড়তে হয়, ভারত, জাপান এবং বাংলাদেশের মৎস্য সংগ্রহ। জাপান আমরা জানি একটা ছোট্ট দ্বীপ, 3টে, সেখানেও চতুর্দিক যেহেতু সমুদ্র দিয়ে ঘিরে থাকা, সেখান থেকেও বহু মাছ সংগ্রহিত হয়। বাংলাদেশ তো একদমই জলের দেশ, আমরা জানি, বহু নদ নদী দ্বারা পরিবেষ্টিত, সেখান থেকেও বিভিন্ন প্রকার মাছ আমরা সংগ্রহ করে থাকি। ভারতবর্ষে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, আমাদের যে উপকূল অঞ্চল, সেই উপকূল অঞ্চল কিন্তু উপকূলের অধিবাসীদের প্রধান জীবিকাই হচ্ছে মৎস্য চাষ। এবং তারা কী করে, এখানকার প্রায় 1.4 কোটি অধিবাসী যারা মৎস্য চাষের সঙ্গে সংযুক্ত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। সরাসরি আমি আগেও বলেছি, সরাসরিভাবে বা পরোক্ষভাবে সংযুক্ত। এবং ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হলো 8129 কিলোমিটার, এবং যেখানে মৎস্য গ্রাম রয়েছে 3432টি। আর মৎস্য অবতরণ কেন্দ্র, অর্থাৎ মাছকে সংগ্রহ করে নিয়ে আসা হয়, এমন হচ্ছে 1332টি। এই হচ্ছে আমাদের মোট মৎস্য ক্ষেত্র। এবার নদী বা খালের দৈর্ঘ্য কত? 1,95,210 কিলোমিটার নদী খাল দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে ভারতবর্ষে। আমাদের ভারতবর্ষে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল, মাঝগাঁও সব জায়গা থেকেই প্রচুর পরিমাণে মাছ সংগ্রহিত করা হয়, এবং গোটা ভারতবর্ষে এই মাছের সরবরাহ করা হয়। আমাদের দেশের
ভেতরকার চাহিদা মিটিয়েও বহু মাছ আমরা বিদেশে রপ্তানি করি, সেখান থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা উপার্জন করি আমরা। কৌটোজাত করে বিভিন্ন মাছকে শুকিয়ে, দেখবে শুটকি মাছ আমরা বলি, মাছকে শুকিয়ে কৌটোজাত করে যে সমস্ত জায়গাতে মাছের ঘাটতি রয়েছে বা জনসংখ্যার চাহিদা অনুযায়ী হয়তো মৎস্য উৎপাদন হয় না, সেই সমস্ত দেশে আমরা এইভাবে মৎস্যকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকি। বাংলাদেশ, জাপান প্রত্যেকটি দেশই কিন্তু এইভাবেই বিভিন্ন দেশে মৎস্য শিকারের ওপর নির্ভর করে নিজেদের অর্থনৈতিক উন্নতির সাধন করেছে। ভারতবর্ষে সাম্প্রতিককালে কিছু মৎস্য নীতি সংগ্রহ করা হয়েছে, অর্থাৎ মৎস্যক্ষেত্র সম্পর্কিত। কারণ এটা ভাবনা চিন্তা এই জন্যই এসেছে যে আমরা যতই বলি মাছ একটা পুনর্ভব সম্পদ, মাছকে আমরা বাড়াতে পারবো, তবুও কিন্তু কিছু সচেতনতার দিকে আমাদেরকে দৃষ্টি রাখতে হবে। যেমন সমুদ্রের যে জীবিকা সত্তা ভিত্তিক বা বাণিজ্যিকভাবে যেখান থেকে আমরা মৎস্য সংগ্রহ করছি, সেই জায়গায় কিন্তু আমাদের নজর দিতে হবে। যেখান থেকে মৎস্য সংগ্রহ করব সেই মৎস্যক্ষেত্র যেন উপযুক্ত পরিকাঠামোযুক্ত হয়, সেটা লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় হলো মৎস্য সংগ্রহের পরবর্তী কর্মসূচি। মৎস্য সংগ্রহ করলাম, সংগ্রহ করার পর তাকে যদি দ্রুত বাজারে বা দ্রুত পরিবাহিত করে যেখানে প্রয়োজন সেখানে যদি না পাঠাতে পারি, সঠিকভাবে যদি সংরক্ষণ না করতে পারি, তাহলে কী হবে? সম্পদটা নষ্ট হয়ে যাবে, ক্ষয়িষ্ণু সম্পদে পরিণত হবে, সেটা লক্ষ্য রাখতে হবে। মৎস্য সম্পদের উপযুক্ত ব্যবস্থাপনা করতে হবে। মৎস্যজীবী যারা মৎস্যের সঙ্গে সংযুক্ত তাদেরকে যথাসম্ভব সহযোগিতা এবং সাহায্য করতে হবে। আধুনিক মানের মাছ ধরার জাল, নৌকো, আধুনিক যে পদ্ধতি সেই পদ্ধতিতে তাদেরকে প্রশিক্ষিত করতে হবে। মৎস্যজীবীদের কল্যাণ প্রদান করতে হবে। কীরকম সমবায়ের মাধ্যমে তারা যেন সব রকম সহযোগিতা পায় সেটা লক্ষ্য রাখতে হবে। পরিবেশগত দিককে সুস্থ রাখতে হবে। আইনি সাহায্য কোনো কারণে, যেমন একটা উদাহরণ দিয়ে বলি, বিভিন্ন আন্তর্জাতিক জলসীমানা আছে, যখন মৎস্যজীবীরা মৎস্য সংগ্রহ করতে যান অনেক সময় তারা ওই আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে অন্য দেশে চলে যান। এটা কিন্তু একটা খুব ভয়ঙ্কর সমস্যা। দুই দেশের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে সেই মৎস্যজীবীকে পুনরায় তার স্বদেশে প্রত্যাবর্তন করা হয়। তো এই আইনি দিকে যেন কোনো জটিলতা না হয়, যদি কোথাও আন্তর্জাতিক জলসীমায় সেই মৎস্যজীবী পৌঁছে যান, তিনি যেন যথাযথ সাহায্য পান আমাদের দেশ থেকে এই দেশে প্রত্যাবর্তনের সময়ে, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। সামুদ্রিক মৎস্য চাষের পরিকাঠামোগত উন্নয়ন ঘটাতে হবে। এছাড়াও আমাদের দেশে 2006 সালে আমাদের যে ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা হয়েছে, যার সদর দপ্তর রয়েছে হায়দ্রাবাদে। তারা বিভিন্ন রকম পুকুর, জলাশয়ের মৎস্য চাষ সেদিকে উন্নতি রেখেছেন, উন্নতি সাধনের জন্য সব রকম সহায়তা করছেন। বদ্ধ জলাশয়গুলোতে যেন ভালোভাবে মৎস্য চাষ করা হয় সেদিকে লক্ষ্য রাখছেন। উপযুক্ত বন্টনের ব্যবস্থা, মৎস্য সংরক্ষণ, ধৃত মৎস্য সংরক্ষণ এবং বিভিন্ন জায়গায় পাঠানো, তার উপযুক্ত ব্যবস্থা সেই দিকে লক্ষ্য রাখা হচ্ছে। মৎস্য প্রক্রিয়াকরণ এবং শুষ্ককরণ, কৌটোজাতকরণ, সেটা কিন্তু সঠিকভাবে লক্ষ্য রাখা হচ্ছে এবং এর মাধ্যমে গোটা বিশ্বের বাজারে আমাদের দেশের আন্তর্জাতিক মৎস্য বাজার কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। তো এই হলো আমাদের মৎস্য সম্পদ সম্পর্কিত আলোচনা। তোমরা এটা খুব ভালো করে পড়বে। এটা গুরুত্বপূর্ণ সম্পদ, বিভিন্নভাবে বিভিন্ন সময় এটা আমাদের কাজে লাগে। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো। নমস্কার।